এটা শুধু রোগী নয়, এটাকে বলা হয় ফাদার অফ দ্য ডিজিজ, অর্থাৎ নাক ডাকা হচ্ছে অন্যান্য রোগের জনক। তো যারা নাক ডাকে তাদের অনেকেরই আমরা খেয়াল করি নাকের হাড়টা বাঁকা হয়ে যায়। এই যে দেখুন, কেউ যদি এই নাক ডাকার চিকিৎসা না করে তাহলে ফিউচারে কি কি সমস্যা হইতে পারে? বহু বছর পর কালকে ছোটবেলার বান্ধবী বাসায় বেড়াতে এসেছিল। সারা দিন দুইজনে আড্ডা দিলাম, তারপর আমাদের গল্প শেষ হয় না। পরে বললাম যে রাতটা থেকে যা, একসাথে দুজনে মিলে সারা রাত আড্ডা দিব। গল্পে গল্পে যখন মধ্যরাত, তাকিয়ে দেখি বান্ধবী তো বেঘরে ঘুম, আর সাথে সাথে শুরু হলো নাক ডাকা। মানে একেবারে আকাশ বাতাস কাঁপিয়ে নাক ডাকা যাকে বলে। আমি তো সারা রাত আল্লাহ আল্লাহ করেছি যে কখন সকাল হবে আর কখন বান্ধবীর ঘুম ভাঙবে। দর্শক, নাক ডাকা নিয়ে এমন বিড়ম্বনায় নিশ্চয়ই আপনারাও অনেকে পড়েছেন। নাক ডাকার এই সমস্যা এবং সমাধান নিয়ে আমি ডাক্তার মারজান আপনাদের জন্য নিয়ে এসেছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্ট লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। দর্শক, এবারে পরিচিত হব আমাদের গেস্ট এক্সপার্টের সাথে। আমাদের সাথে আছেন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন ডক্টর বাসুদেব কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি, সেন্ট্রাল পুলিশ হসপিটাল ঢাকা, চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। কেমন আছেন? অনেক ভালো আছি ডক্টর মারজান, কিন্তু তোমার বান্ধবীর কাহিনী শুনে তো আমি নিজে একটু ভয় পেয়ে গেলাম। তো তোমার ঘুম কি ওই দিন হয়েছিল? স্যার, আমি সারা রাত ঘুমাতে পারিনি, কিন্তু আমার মতো মনে হয় এরকম ঘুম হারামের রেকর্ড আরও অনেকেরই আছে। আশা করি অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবার সমস্যার সমাধান পেয়ে যাব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন অভিনেতা হারুন রশিদ বান্টি। বান্টি ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, এই যে আমার বান্ধবী সারা রাত নাক ডাকলো, এর কারণ কি? এটা কি আসলে কোনো রোগ? ডেফিনেটলি বান্টি ভাই, এখানেই কিন্তু আসলে মানুষজন ভুল করে থাকে। নাক ডাকাটাকে স্বাভাবিক মানুষ চিন্তা করে থাকে এটা আসলে একটি আভিজাত্য। টাকা পয়সা হয়েছে, একটু বয়স হয়েছে, একটু নাক তো ডাকবই, তাই না? শান্তির ঘুম। কিন্তু কেউ জানে না এটা একটি রোগ। ডক্টর মারজান, এটা শুধু রোগী নয়, এটাকে বলা হয় ফাদার অফ দ্য ডিজিজ, অর্থাৎ নাক ডাকা হচ্ছে অন্যান্য রোগের জনক। কারণ এই নাক ডাকা রোগে যারা আক্রান্ত তারা আরও অনেকগুলো রোগে আক্রান্ত হয়। নিশ্চয়ই সেই বিষয়টি আজকে আমরা আলোচনার ফাঁকে ফাঁকে জানাবো। আচ্ছা স্যার, মানুষ মানে নাক কেন ডাকে? বান্টি ভাই, আপনার প্রশ্নের উত্তরটা আমি নিশ্চয়ই দিব, তবে আমি মনে করি যে সাধারণ জনগণকে বোঝার জন্য হলেও আমাকে কিছু পিকচার দেখাতে হবে। সো ভিউয়ার্স, দেখুন, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষ যে নাক ডাকে সেটা আসলে কেন ডাকে। তো একটু চিত্রটা খেয়াল করুন। এটা একটা নাকের কাট সেকশন আমরা খেয়াল করছি। এটা হচ্ছে নাকের মাঝখানে একটি পার্টিশন। তো যারা নাক ডাকে তাদের অনেকেরই আমরা খেয়াল করি নাকের হাড়টা বাঁকা হয়ে যায়। এই যে দেখুন, নাকের পার্টিশনটা কিন্তু বাঁকা, এটা বাম দিকে বাঁকা। আর এই জিনিসগুলোকে বলা হয় টার্বিনেট। এই অংশগুলো অনেকের ফুলে যায়, যেটাকে বলছি হাইপারট্রফি টার্বিনেট। আমি একটু আগে বলেছিলাম যে নাক ডাকার জন্য শুধু নাককে দোষ দিলে হবে না, হ্যাঁ, গলাও কিন্তু দায়ী আছে। আমি আরেকটা পিকচারে সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একটি পিকচার আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। এটা হচ্ছে মুখগহ্বরের ভেতরের জায়গা। তো এই যে বড় বড় যে দুটো জিনিস দেখতে পাচ্ছেন বান্টি ভাই, এটা কিন্তু টনসিল। হা করলে গলার ভেতরে যদি কেউ আয়নায় এই অবস্থা দেখে থাকে তাহলে আপনি ধরে রাখবেন যে আপনার টনসিলটি এনলার্জড। তো যারা নাক ডাকছে তাদের ভেতরে, অর্থাৎ মুখগহ্বরের ভিতরে একটি পরিবর্তন আছে, যে টনসিলটা হিউজলি এনলার্জ থাকে। আর এটা হচ্ছে আলা জিহ্বা, আমরা মেডিকেলের ভাষায় বলছি উভুলা। আর এটাকে বলা হয় টাং। এই টাং, বেজ অফ দ্য টাং, এই জায়গাটা যারা নাক ডাকে তাদের হচ্ছে এই জায়গাটা একটু এনলার্জড, ওয়াইড, হ্যাঁ, এবং বাল্কি হয়ে যায়। এবং এই আলা জিহ্বাটাও যারা নাক ডাকছে তাদের এটা পরিমাণে একটু বেশি লম্বা এবং স্থূল। হ্যাঁ, আমরা এটা হচ্ছে ভেতর থেকে দেখলাম। যদি আমরা একটু পাশ থেকে দেখানোর চেষ্টা করি, খেয়াল করুন, এই যে সেই আলা জিহ্বার মার্কিংটা আমি দেখাচ্ছি। তো যাদের একটু এই আলা জিহ্বাটা একটু স্থূল এবং মোটা, সে যখন ঘুমাতে যায় তখন ঘুমের মধ্যে আমাদের যে মাসেলগুলো রিল্যাক্স হয়ে এটা বর্ধিত থাকলে এটা এখানে চলে আসে, এবং তখন এই যে এখান দিয়ে যে বাতাস ঢুকছে এখানে বাধাগ্রস্ত হচ্ছে, এবং এই যে মুখ দিয়ে যখন বাতাস ঢুকছে এই টনসিল বড় হওয়ার কারণে সেখানেও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এরপর যখন বাতাসটা বের হতে যাচ্ছে নাক দিয়ে এবং মুখ দিয়ে, তখন কিন্তু এই আলা জিহ্বার মাথায় বাড়ি খাচ্ছে, এবং তখন এই আলা জিহ্বাটা কাঁপছে। কীভাবে কাঁপছে সেটাও একটু আমি ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খেয়াল করুন বান্টি ভাই, খেয়াল করুন, এই যে বাতাস যখন যাচ্ছে, হ্যাঁ, যদি এই যে আলা জিহ্বাটা যাদের বেশি বড় সে কিন্তু পেছনের দিকে চলে গেল এবং তখনই কিন্তু বাধা খাচ্ছে। এই যে দেখুন, বাতাসে বাধা খাচ্ছে এবং এটা কাঁপছে।
তো আমরা যদি এই আলাজিওটাকে একটু শর্ট করি, এই যে খেয়াল করুন আমি অ্যানিমেশনের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি, তখন কিন্তু আলটিমেটলি এই প্রবলেমটি সলভ হয়ে যায়। এই যে আমরা আলাজিওটা কিন্তু বিশেষ উপায়ে ছোট করতে পারি, সেটি একটি সার্জিক্যাল প্রসিডিউর, সেটা নিয়ে নিশ্চয়ই আমি আলোচনা করব। তো আপনারা আবার একটু খেয়াল করুন যে অপারেশনের আগে এবং পরের চিত্রটা, বিফোর সার্জারি আমরা দেখলাম যে এই আলাজিওটা কাঁপছে, আফটার সার্জারি আলাজিওটা কিন্তু কাঁপছে না, ভাইব্রেশন তৈরি হচ্ছে না। তো এটা একটি মেকানিজম যে কেন মানুষ নাক ডাকে। আমার মনে হয় যে দর্শক আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই ভিডিও চিত্র তো দেখলাম আমরা, দেখে কিছুটা বুঝতে পারলাম, কিন্তু আর কি কি কারণে মানুষ নাক ডাকে? ডেফিনেটলি নাক ডাকার কিন্তু প্রিয় দর্শক অনেক কারণ রয়েছে, এবং সেই কারণগুলো যদি আমি একটু আপনাদেরকে বলি, আমি শুরুতে দেখালাম যে নাক ডাকার যে মেকানিজমটা সেটা আমি বোঝালাম। আর যদি আমি কারণগুলো বলে থাকি, নাক ডাকার প্রথম কারণই হচ্ছে ওবেসিটি, মাত্রাতিরিক্ত ওজন। আমাদের শরীরের ওজন যদি বেড়ে যায়, এই ওবেসিটিটা আমাদের নাক ডাকার একটা অন্যতম প্রধান কারণ। একটা সময় কিন্তু আমাদের খেলার মাঠ ছিল, আমরা খেলতাম ছোটোবেলায়, কিন্তু সেই পুরো খেলাটা চলে এসেছে কিন্তু এখন মোবাইল সেটের মধ্যে। তো আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা ফেসবুকে গেমস খেলছে বাচ্চারা, আমরা ফেসবুকিং করছি ইত্যাদি ইত্যাদি, আমরা কিন্তু আর খেলছি না। যে কারণে হচ্ছে কি, আমাদের কোনো কায়িক কোনো পরিশ্রম হচ্ছে না, আমাদের শরীরের মেদ ঝরছে না, আস্তে 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 আমরা স্থূল হয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের জীবনযাত্রার পরিবর্তন এসেছে, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন এসেছে, আমাদের লাইফস্টাইলের পরিবর্তন এসেছে। এই পরিবর্তনগুলো কিন্তু নাক ডাকার পেছনে দায়ী। এবার স্যার আমার একটু জানার আছে আপনার কাছে, নাক আসলে কারা ডাকে? নাক বেসিক্যালি যে কোনো বয়সে মানুষ ডাকতে পারে, বিশেষ করে যারা ছোট তারাও কিন্তু নাক ডাকতে পারে। অনেকেই আমার চেম্বারে এসে বলে, স্যার এতটুকু বাচ্চা নাক ডাকে, আসলে এত ভয় পাচ্ছি, ও কেন নাক ডাকবে? নাক সাধারণত একটু বয়স্ক রোগীরা ডাকে 40-এর পরে। কিন্তু মনে রাখবেন যে নাক ডাকাটা যে কোনো বয়সে হতে পারে। বিশেষ করে বাচ্চাদের এডিনয়েড নামক একটি টিস্যু আছে যেটা ন্যাজোফ্যারিংসে থাকে, সেটা যদি বড় হয়ে যায় এবং যদি তার টনসিলটা ফুলে যায়, সেক্ষেত্রে নাক ডাকার প্রবলেম হতে পারে। এবং অল্প বয়সেও যদি মুটিয়ে যায়, সেক্ষেত্রে তার নাক ডাকার সমস্যা হতে পারে। যদি অ্যানাটমিক্যাল কোনো চেঞ্জ তার থাকে, সেক্ষেত্রে নাক ডাকতে পারে। অর্থাৎ নাক ডাকাটা সব বয়সে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিকভাবে আমরা 40-এর পর থেকে যখন আমাদের সেকেন্ডারি ফ্যাট ডিপোজিশনটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন নাক ডাকার প্রবণতা ওই বয়সে একটু বেশি হয়ে থাকে। আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন রইল যে ছোটবেলা থেকে শুনে আসতেছি নাক ডাকার নাকি কোনো চিকিৎসা নাই। এইটা একটা ভালো প্রশ্ন করেছেন বান্টি ভাই, যে সবাই এটাকে বললাম না যে সাধারণ একটা ঘটনা চিন্তা করে থাকে, যে বয়স হয়েছে একটু নাক ডাকবে, টাকা পয়সা হয়েছে, খাওয়া দাওয়া করছে ভালো, একটু মুটিয়ে যাচ্ছে, একটু নাক ডাকবে। কিন্তু মনে রাখবেন, নাক ডাকার কিন্তু এখন আধুনিক চিকিৎসা পদ্ধতি তৈরি হয়েছে, এবং বাংলাদেশে অনেক স্লিপ সার্জন রয়েছে, আমরা কাজ করছি এই ফিল্ডে, এবং নাক ডাকার একটা উৎকৃষ্ট রেজাল্ট আমরা পাচ্ছি। এবং সেই জিনিসটা কিন্তু আমি একটি ডকুমেন্টারির মাধ্যমে বান্টি ভাই দেখাতে চাই। যে কিছুদিন আগে কুমিল্লা থেকে রাশেদ নামক এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, এবং তিনি এমন নাক ডাকতেন যে তার ওয়াইফ ভয় পেয়ে গিয়েছিলেন যে তার হাজব্যান্ড বাঁচবে কি বাঁচবে না, এই যে ঘুমের মধ্যে তার দম পর্যন্ত আটকে যেত। তো এই কষ্টের গল্পগুলো যখন আমার সঙ্গে শেয়ার করলো, আমি তার উপর একটি কড়া নজরদারি রাখলাম। তার পরীক্ষা নিরীক্ষা শেষ করে আমি তাকে প্ল্যান দিলাম যে আমি আপনার ট্রিটমেন্ট শুরু করতে চাই, এবং ট্রিটমেন্টের পার্ট হিসেবে আমি আপনার একটা সার্জারি করব। এবং সেই সার্জারিটি আমরা সম্পন্ন করি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে। আমি একটু ভিউয়ার্স এই মুহূর্তে দেখাতে চাই রাশেদ কীভাবে নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে। আমার মনে হয় তাহলেই বান্টি ভাই আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। পেশেন্টস ফলো-আপ ইন হাউজে আমরা এবারের পর্বে যাচ্ছি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ছোটরা নামক একটি ইউনিয়নে। সেখানেই আছে আমার একজন সম্মানিত রোগী, যার নাম হচ্ছে দিদারুল আলম রাশেদ। দিদারুল আলম রাশেদ ভাই আমার চেম্বারে যেদিন আসে, সাথে ছিল তার স্ত্রী। তার স্ত্রী এসে প্রথমেই তার মোবাইল সেট দিয়ে আমাকে দেখায় যে, স্যার আপনি একটু খেয়াল করুন। আমার চেম্বারে আসার পর যখন আমি এই চিত্রটি খেয়াল করি রাশেদ ভাইয়ের, তখন আমি তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং তার রোগটাকে নির্ণয় করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করি, এবং পরীক্ষা নিরীক্ষা করার পর আমি তার একটি সার্জারি সম্পন্ন করি, এবং সেই সার্জারি সফলভাবে সম্পন্ন করার পর এখন তিনি কেমন আছেন সেটা দেখার জন্য কিন্তু পেশেন্টস ফলো-আপ ইন হাউজে যাচ্ছি রাশেদ ভাইয়ের বাড়িতে। আসলে এটা হচ্ছে আমার ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের একটি ভালোবাসার আয়োজন। এই যে মিষ্টি বাবু, ভাই, ভাবি,
এদের সাথে পরিচয় হলো, তাদের বাড়িতে আসলাম। আমি শুরুতেই একটু রাশেদ ভাই আপনার কাছে আসতে চাই যে আপনি কি সমস্যায় ভুগতেছিলেন এবং কি কি কষ্ট আপনার হচ্ছিল একটু শুনতে চাই। আমি যখন রাত্রে ঘুমাতাম, মাঝরাতে আমার ঘুম ভেঙে যেত, হঠাৎ আমার শ্বাস বন্ধ হয়ে যেত, নাক দিয়ে শ্বাস নিতে পারতাম না, হঠাৎ ঘুম ভেঙে যেত, শরীর ঘামে যেত, নাক ডাকা শব্দ ছিল। আমি যখন তাকে দেখি আমার চেম্বারে, তখন তার শরীরের মধ্যে কয়েকটি অ্যানোমালি আমি খেয়াল করি। এই ছিল তার দুটো টনসিল গলার মধ্যে, এটা জিহ্বা, আর এটা আমি বলেছিলাম যে আলা জিহ্বা। মানুষ যখন ঘুমায় তো আলা জিহ্বা যদি বেশি বড় থাকে তখন সেটা ফল ব্যাক করলে যে আমাদের যে শ্বাসনালীর যে প্যাসেজ বা পথ আছে সেই পথটাকে বন্ধ করে দেয়। ওরাল ক্যাভিটির স্পেস কম থাকে, তখন আলটিমেটলি নাক ডাকার শব্দ হয়। তো যখন এরকম বাধা থাকে, অর্থাৎ নাকের মধ্যে হাড় বাঁকা, মাংস ফোলা, গলার মধ্যে টনসিল বড়, আলা জিহ্বা বড় এবং প্রশস্ত, তখন কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়ে থাকে। জি, আপনি স্যার। তো তার জীবন সঙ্গিনী, হ্যাঁ, তো তার মধ্যে আপনি কি কি কষ্ট খেয়াল করতেন? স্যার উনি তো ঘুমানোর পরে আসলে ঠিকমতো বলতে পারতেন না ওনার কি কি সমস্যা হতো। প্রচুর নাক ডাকতো, আর হচ্ছে মাঝে মধ্যে ওনার ঘুম ভেঙে যেত। অনেক ঘুমে আছে, গভীর ঘুম, তার মধ্যে হচ্ছে হঠাৎ করেই ওনার শ্বাসটা বন্ধ হয়ে গেল, উনি উঠে বসলেন। তখন একটু একটু ভয়ে ছিলাম যে কি হয় না না হয়। এখন আল্লাহর রহমতে যেদিন অপারেশন হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওনার নাকের যে শব্দটা হইতো আর উনি যে ঘুমার পর হঠাৎ যে ঘুমটা ভেঙে যেত, কষ্ট করতো অনেক আমার চোখের সামনে, যেটা আমি দেখলাম। এখন আসলে আল্লাহর রহমতে ওই সমস্যাটা নাই। এখন মনে হয় না যে উনি আমার পাশে ঘুমায়, কারণ আগে মনে হইতো যে উনি আমার পাশে ঘুমাইতো, একটা সাউন্ড অলওয়েজ বাজতো। এখন আর আল্লাহর রহমতে ওই সাউন্ডটা আর হয় না অপারেশনের পরে। এখন আলহামদুলিল্লাহ উনি অনেকটাই সুস্থ। আপনারা খেয়াল করুন যে তার আলা জিহ্বা, আপনি বলেন তো আ আ বলেন, আ আ, এই দেখুন তার এই যে আলা জিহ্বাটা কিন্তু এখন খাটো, হ্যাঁ, তো এর আগে কিন্তু তার আলা জিহ্বা অনেক লম্বা ছিল এবং গলার মধ্যে বিশাল বড় বড় দুটো টনসিল ছিল। এখন সেই টনসিল আর নাই। আমরা তার নাকটাকে একটু দেখছি, এই যে নাক একদম পুরা ক্লিয়ার। চিকিৎসা করার পর আপনি নিজের মধ্যে কি কি পরিবর্তন খেয়াল করেন? এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই সুস্থ আছি। আমি ঘুমাতেও আমার এখন কোনো সমস্যা হচ্ছে না। এখন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। এখন কোনো সমস্যা আমার নাই। দোনো নাকের ছিদ্রে অল টাইম ক্লিয়ার থাকে, একদম অল টাইম ক্লিয়ার থাকে। আচ্ছা, এখন কি এক ঘুমে রাত পোহা যায়? রাত পর মুখ বন্ধ করে শ্বাস নিতে পারি। আগে ঘুমানোর সময় হা করে এমনি সবসময় মুখ হা থাকতো, লালা পড়তে আছে, দুই পিস বালিশ দিয়ে লালা পড়তেছে। সারা রাত মুখ হা করে শ্বাস নিতে হইতো। অতএব আমি বলতে চাই এই পেশেন্টস ফর আপ ইন হাউস আয়োজন থেকে যে আপনাদের যাতে নাক ডাকার সমস্যা রয়েছে, ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, আপনারা ঘরে বসে থাকবে না। এই সমস্যার আধুনিক চিকিৎসা রয়েছে এবং এই সমস্যা থেকে রোগীরা পরিপূর্ণভাবে মুক্তি পেয়ে যায়। তারই কিন্তু উৎকৃষ্ট দৃষ্টান্ত আজকের রাশেদ ভাই। আমি আসলে ছোটবেলা থেকে একটা কথা শুনে আসতেছি যে এই নাক ডাকার নাকি কোনো চিকিৎসা নাই, এটা নাকি এরকমই, মানে মানুষ ভাই বোন এটা পায় যে এটার কোনো চিকিৎসা নাই। কিন্তু আজকে এই প্রোগ্রামে আসার পরে এবং এগুলো দেখে ডাক্তার সাহেবের কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমরা আসলে এই ভুল শুনে আসছি। এই নাক ডাকার চিকিৎসা আছে এবং নাক ডাকা নির্মূল করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ স্যার। রাশেদ সাহেবের স্ত্রীর যে দুশ্চিন্তা আমরা দেখলাম, এরকম দুশ্চিন্তায় কিন্তু আমাদের অনেক মানুষেরই সহধর্মিণীরা আছেন। এই যে স্যার নাক ডাকার সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, এটা নির্ধারণ করার জন্য আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারি, এটা যদি একটু জানতে পারি স্যার। অবশ্যই যে কোনো রোগ, আমি বলেছিলাম যে নাক ডাকাকে অনেকেই তো রোগই মনে করে না, কিন্তু এটা একটা রোগ। অর্থাৎ এই রোগটাকে নির্ণয় করার জন্য প্রথমে আমরা রোগীদের হিস্ট্রি নিয়ে থাকি এবং হিস্ট্রি নেওয়ার পর তার ক্লিনিক্যাল এক্সামিনেশন করি যে তার কোথায় প্রবলেম। এবং যখন আমরা বুঝতে পারি যে তার এই নাক ডাকার পাশাপাশি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে, তখন আমরা একটি পরীক্ষা করি, যে পরীক্ষাটির নাম হচ্ছে স্লিপ স্টাডি বা পলিসমনোগ্রাফি। হ্যাঁ, অর্থাৎ শুধু নাক ডাকা একটা সমস্যা, আবার নাক ডাকার মধ্যে যদি কারো দম নিতে কষ্ট হয়, হঠাৎ ঘুম ভেঙে গেল, শ্বাস আটকে গেল, ওই কন্ডিশনটির নাম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা, স্লিপ মানে ঘুম, অ্যাপনিয়া মানে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, তাই না? তো যাদের ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায় সেই রোগটাকে আমরা বলছি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবং এই রোগটা এতটাই খারাপ, বান্টি ভাই আপনি নিশ্চয়ই জানেন, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী, তিনি কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত হয়ে ঘুমের মধ্যে সাডেন ডেথ পর্যন্ত হয়ে গিয়েছে তার, এবং আমরা হারিয়েছি একজন বিখ্যাত সুরকার এবং শিল্পীকে। তো এটা কিন্তু একটা রেড অ্যালার্মিং। আমি একটু দেখাতে চাই, কারণ না দেখালে কিন্তু হবে না।
বান্টি ভাই, তো এই জন্য আমি ভিউয়ার্সদের জন্য আমার একটি ভিডিও নিয়ে এসেছি যে নাক ডাকা পরীক্ষা করার জন্য বা ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নির্ণয় করার জন্য পলিসনোগ্রাফি পরীক্ষাটা কিভাবে করা হয় সেটা একটু ভিডিও চিত্র থেকে দেখে আসি। আমরা ঘুমের মধ্যে একটি পরীক্ষা করছি, তার বুকে একটি ডিভাইস আমরা লাগিয়ে রেখেছি এবং এই ডিভাইসের মধ্যে যে মেমোরি কার্ড রয়েছে সেখানে কিন্তু তার ঘুমের মধ্যে সমস্ত প্যারামিটারগুলো রেকর্ড করা হচ্ছে এবং এখানে স্পেশালি আমরা দেখে থাকি সে কতবার নাক ডাকছেন, অর্থাৎ স্নোরিং ইভেন্টটা কত এবং ঘুমের মধ্যে তার অক্সিজেন স্যাচুরেশনটা কেমন সেটা আমরা একটু দেখছি। পাশাপাশি তার হার্ট রেট, তার পালস রেট, তার অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স, এই জিনিসগুলো কিন্তু রেকর্ড করা হচ্ছে এবং এই রেকর্ডিংটা দেখে একটা অ্যানালিটিক ডেটা তৈরি হচ্ছে এবং সেই ডেটা থেকে আমরা আলটিমেটলি নির্ণয় করতে পারছি যে সে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কোন পর্যায়ে রয়েছে, সেটা কি মাইল্ড, মডারেট, সিভিয়ার না ভেরি সিভিয়ার। যদি মাইল্ড মডারেট অবস্থায় থাকে সেক্ষেত্রে এক ধরনের চিকিৎসা পদ্ধতি, আর যদি সিভিয়ার বা তীব্র হয়ে যায় সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট অপশনটা আমাদের রোগীদেরকে দিয়ে থাকি। আচ্ছা, কেউ যদি এই নাক ডাকার চিকিৎসা না করে তাহলে ফিউচারে কি কি সমস্যা হইতে পারে? আসলে নাক ডাকার যে আমি প্রথম যে সমস্যাগুলোর কথা বললাম, যে যারা নাক ডাকছে ঘুমের মধ্যে, যাদের শ্বাসকষ্ট হচ্ছে, রাত্রেবেলা প্রপারলি ঘুম হয় না, পরের দিন সকালবেলায় হচ্ছে যে সে লেথার্জিক হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে সে তার শরীরে কোনো শক্তি নাই, যেখানে বসছে যেখানে দাঁড়াচ্ছে সেখান থেকে ঝিমুনি চলে আসছে, ক্লান্তি বোধ করছে, মেজাজ খিটখিট হয়ে যাচ্ছে, তার মেমোরিটা আস্তে আস্তে লস হচ্ছে। এরপর দেখা যাচ্ছে যে তার কিছু নতুন রোগে সে আক্রান্ত হচ্ছে, যেটাকে আমরা বলছি কমপ্লিকেশনস। এই রোগে যিনি আক্রান্ত হচ্ছেন এবং সে যদি চিকিৎসা গ্রহণ না করেন, পরবর্তীতে তার উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হয়ে যাচ্ছে, সে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছে, তার হার্টের প্রবলেম দেখা দিচ্ছে, হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস আক্রান্ত হতে পারে, ইভেন স্ট্রোক হতে পারে এবং ঘুমের মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে। স্যার, আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে নাক ডাকার কারণ হিসেবে স্থূলতা বা বাড়তি ওজনের কথা বলছিলেন এবং খাদ্যাভ্যাসের একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। স্যার, আমি আমার বান্ধবীর জন্য একটু জানতে চাচ্ছি, সে কিন্তু প্রায় বলে আমি কিন্তু বেশি খাই না, তারপরেও আমার ওজনটা বাড়ছে। এর কারণ কি হতে পারে স্যার, একটু যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমাদের বডিতে যে ক্যালোরি বার্ন হওয়ার জন্য প্রপার ঘুমের দরকার এবং সেই ঘুমটা কিন্তু সৃষ্টিকর্তা দিন এবং রাত এজন্যই দিয়েছে। দিনের বেলা আমরা কাজ করব, রাত্রের বেলা আমরা ঘুমাবো এবং ঘুমের মধ্যে আমাদের শরীরে কিছু এনজাইম, কোএনজাইম, হরমোন সেটা রিলিজ হয় এবং এটি আমাদের মেটাবলিজম সিস্টেমটাকে অ্যাক্টিভ করে। অর্থাৎ আমাদের লিভার আছে যেটা, সেই লিভার এই হজম ক্রিয়া বা মেটাবলিজম ক্রিয়াটা শুরু করে হচ্ছে, এবং এটি রাতের বেলা সেই ত্বরান্বিত হয়, কারণ স্পেশাল যে মোমেন্টটি থাকে রাত, ডার্ক, এই ডার্কে এই জিনিসগুলো বেশি নিশ্চিত হচ্ছে এবং এর ফলেই কিন্তু আলটিমেটলি আমাদের হজম ক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে, ক্যালোরি বার্ন হচ্ছে এবং আলটিমেটলি ক্যালোরি বার্ন হলে কিন্তু ফ্যাট ডিপোজিশনটা থেমে যাবে। এখন ধরুন যেই রোগী এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত বা এরকম স্নোরিংয়ের সমস্যা রয়েছে, তার তো রাত্রেবেলা ঘুমই হচ্ছে না, তার ইন্টারমিটেন্ট স্লিপ ব্রেকিং হচ্ছে, সে 2 মিনিট ঘুমাচ্ছে আবার 3 মিনিটের জন্য জেগে যাচ্ছে, তার ঘুমটা কোথায় হলো? আর ঘুম যেহেতু হচ্ছে না, তার মেটাবলিজম ঠিক মতন হচ্ছে না, মেটাবলিজম না হলে কি হবে? তার ক্যালোরি বার্ন হচ্ছে না, আর ক্যালোরি বার্ন না হলে কি হবে? তার আলটিমেটলি ফ্যাট বার্ন হবে না, তার ফ্যাট জমতে থাকবে এবং সে দিন দিন মোটে যাবে। সে যতই ডায়েটিং করুক আলটিমেটলি কিন্তু তার ফলটা আসছে না। আচ্ছা ডাক্তার সাহেব, এই যে ভিডিওটা দেখলাম যে এই লোকটা ভালো হয়ে গেল, মানে আপনি তাকে কি চিকিৎসা দিয়েছেন? আমি প্রথমে তাকে লাইফস্টাইল একটি পরিবর্তন আনলাম, তাকে একটি ডায়েট চার্ট দিলাম। আমার হাসপাতালে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী আমি একটি ডায়েট চার্ট দিয়েছি তার বিএমআই হিসাব করে। এরপর তার জীবনযাত্রা একটি পরিবর্তন আনার চেষ্টা করলাম। আমি বললাম যে আপনি এখন থেকে সন্ধ্যার পর থেকেই আর মোবাইল পারতপক্ষে ব্যবহার করবেন না। অনেকে আছে যে ঘুমানোর আগ পর্যন্ত মোবাইলটা সামনে ধরে রাখে এবং এটা কিন্তু খুবই ক্ষতিকর। আমাদের যে ব্রেনের মধ্যে এই যে একটা ব্লু রেড আমাদের ব্রেনে যাচ্ছে, এটা কিন্তু আমাদের মস্তিষ্কটাকে সবসময় হাইপার রাখছে, আমাদের কুল যে একটা স্লিপ, শান্তির যে ঘুম, সেটা নষ্ট করে দিচ্ছে। কিন্তু এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে সেটা বললাম। এবং তার যেহেতু মেকানিক্যাল অবস্ট্রাকশন ছিল, অর্থাৎ তার আলা জিহ্বাটা বর্ধিত ছিল, তার টনসিলগুলো হিউজলি এনলার্জ ছিল, তার ফ্যাট ডিপোজিশন ছিল, নাকের হাড় বাঁকা ছিল, মাংস বৃদ্ধি ছিল, তো এগুলো তার জীবনযাত্রার মান পরিবর্তন করে ঠিক করা যাবে না। তো এই জিনিসগুলো তো কারেক্ট করতে হবে, অর্থাৎ যেখানে বাধা, সেই বাধাটাকে না সরানো পর্যন্ত তো তার রাস্তা ক্লিয়ার হচ্ছে না। সো আমি তার রাস্তা ক্লিয়ার করার জন্য আমি তাকে বললাম যে রাশেদ ভাই, আমি আপনার একটি অপারেশন করে দিতে চাই। কি অপারেশন? সেটার নাম হচ্ছে স্লিপ সার্জারি। স্লিপ মানে ঘুম, সার্জারি মানে তার অপারেশন। তো যেই অপারেশন করার মাধ্যমে তার ঘুমের সমস্যাটা, অর্থাৎ শান্তির ঘুমটা নিশ্চিত হবে, নাক ডাকার সমস্যাটা সমাধান হয়ে যাবে, সেই সার্জারিটা করে দেবো। উনি আমার কাছে জানতে চাইলেন যে আপনি কী করবেন আমাকে। আমি বললাম
যে আপনার যে হাড় বাঁকা আছে, বাঁকাটাকে আমি সোজা করে দিব, মাংসগুলোকে চাপিয়ে দিব। হ্যাঁ, তো বাঁকা হাড়কে সোজা করাকে বলা হয় সেপ্টোপ্লাস্টি। হ্যাঁ, মাংসগুলো যে ফুলে আছে সেগুলোকে আমরা চাপিয়ে দিব, সেটাকে বলছি আমরা টার্বিনোপ্লাস্টি। নাকের মধ্যে দুটি কাজ করেছিলাম। আর গলার মধ্যে ওই যে তার টনসিলগুলো বড় ছিল, সেই বড় টনসিলগুলোকে আমরা রিমুভ করেছি। আলা জিহ্বার মাথাটাকে কিঞ্চিত খাটো করে দিয়েছি, যেটা আমরা একটু আগে ভিডিওতে দেখিয়েছি। এবং তার ভেতরে ওরাল ক্যাভিটির ভিতরে ফ্যারিঙ্গোপ্লাস্টি নামক একটি কাজ করেছি, রিলোকেশন ফ্যারিঙ্গোপ্লাস্টি। আমি নাক ডাকা নিয়ে ডাক্তার সাহেব আমি একটা স্মৃতিচারণ করতে চাই আর কি। সেটা হলো যে অনেকে এটাকে অপমানজনক মনে করে আর কি যারা নাক ডাকে। তো সেটা একটু খুলে বলি। সেটা হলো যে আমরা যখন শুটিংয়ে যাই আউটডোরে, তখন গাড়ি আসে আমাদের নিতে। তখন আমরা গাড়িতে যখন উঠি, অনেকে আছে গাড়ির ভিতরে ওঠার 5 থেকে 10 মিনিটের ভিতরেই সে ঘুমায় যায় এবং সে নাক ডাকতে থাকে। তো এই কথাটা যখন তাকে পরে বলা হয় যে ভাই আপনি এত জোরে জোরে নাক ডাকেন, আমাদের সমস্যা হয়, তো এটা সে অপমান হিসাবে নেয়। আসলে এটা তো একটা রোগ, এটা যে একটা রোগ হিসেবে কেউ নিতে চায় না। আমি আজকে এখানে এসে বুঝতে পারলাম যেহেতু এটা চিকিৎসা আছে। আমি আজকের আগে আমি জানতামই না যে এই নাক ডাকার কোনো চিকিৎসা আছে। তো যাদের এই প্রবলেম হয়, চেষ্টা করবেন এই সমস্যার সমাধান করতে। অনেক ধন্যবাদ আপনাকে বান্টি ভাই আমাদের সাথে আপনার এই ঘটনাটা শেয়ার করার জন্য। স্যার, আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে নাক ডাকার কারণে আসলে সামাজিক বা পারিবারিক কি ধরনের প্রভাব পড়তে পারে? আমার চেম্বারে কিছুদিন আগে একজন এসে বলল যে স্যার আমার খুব লজ্জা লাগে, আমার যে একটা নাম আছে, বাবা মা আদর করে রেখেছিল, সুন্দর একটি নাম, কিন্তু আমাকে সবাই ভূমিকম্প বলে ডাকে। আমি বললাম যে কেন আপনার নাম ভূমিকম্প? বললো যে আমি যখন রাত্রেবেলা ঘুমাই, আমি নাকি এমনভাবে নাক ডাকি মনে হচ্ছে যে বিল্ডিংয়ে ভূমিকম্প হচ্ছে, এই জন্য পাড়ার লোকজন আমাকে ভূমিকম্প বলে ডাকে। আমি আর এই অপবাদটা শুনতে চাই না। তো এই কথাটা বলার পর আমার ভীষণ খারাপ লাগলো। বলো যে আমি তখন এই ভয়তে আত্মীয় স্বজনের বাড়িতেই যাই না, বন্ধুবান্ধবের সাথে মিশি না, কারণ তারা ঠাট্টা তামাশা হাসাহাসি করে যে ওই যে ভূমিকম্প আসছে। তো এটা তার জন্য কিন্তু খুবই কষ্টের, অর্থাৎ একটা সোশ্যাল এমব্রেসিং সিচুয়েশন তাকে ফেস করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এটা তার ব্যক্তিগত একটা অপমান বা তার জন্য কিন্তু খুব খারাপ লাগা কাজ করে মনের দিক থেকে। এরপর তার পাশে যারা আছে তারাও কিন্তু আবার কষ্ট পায়। এই যে যেমনটি বললেন আপনারা, যে তুমি যেরকম তোমার বান্ধবীর একটি চিত্র আমাদেরকে জানালে, যে তার পাশে যে আছে সেও কিন্তু কষ্ট পাচ্ছে। তো আলটিমেটলি কি উভয় পক্ষেরই কিন্তু সমস্যা। ইভেন পশ্চিমা দেশে দেখা যাচ্ছে যে স্লিপ রিলেটেড ডিভোর্স কিন্তু হচ্ছে। যে হাজব্যান্ড নাক ডাকছে, ওয়াইফ সহ্য করতে পারছে না, প্রথমে একটু সেপারেটেড হলো, অর্থাৎ আলাদা রুমে ঘুমালো, এরপর তাদের মধ্যে মনোমালিন্যতা হলো, তারপর চিন্তা করলো যে থাকবই না, এরপর কিন্তু তাদের ডিভোর্স হয়ে গেল। তো এটাও কিন্তু হচ্ছে, অর্থাৎ স্লিপ রিলেটেড ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সব জায়গায় কিন্তু একটি প্রভাব পড়ছে। ধন্যবাদ স্যার। দর্শক, গল্পে গল্পে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমাদের রয়েছে একটি স্পেশাল সেগমেন্ট। বান্টি ভাই, আপনি আপনাদের মূল্যবান সময় আমাদের কাছে দিয়েছেন। আপনার জন্য রয়েছে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড। দর্শক, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডটি আমাদের বিশেষ অতিথিকে প্রদান করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হাসপাতালের চেয়ারম্যান জনাব সুদেব সাহা এবং ম্যানেজিং ডিরেক্টর অদিতি মজুমদারকে। চেয়ারম্যান স্যার, এই গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি কি কি ধরনের ফ্যাসিলিটিস পেতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড জনগণের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এই গোল্ড মেম্বারশিপ কার্ডটি প্রদান করছে। এই কার্ডের মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জনাব সুদেব সাহা এবং অদিতি মজুমদার, আপনাদেরকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদেরকে কিন্তু সরাসরি ফোন দিতে পারেন 01409977862 এই নাম্বারে, অথবা আমাদেরকে চিঠি পাঠাতে পারেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। ডক্টর বাসুদেব স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমাদের ফলপ্রসূ একটি আলোচনা উপহার দেবার জন্য। থ্যাংক ইউ ডক্টর মারজান, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি জিটিভির অগণিত দর্শকদের। আমি একটি কথা বলতে চাই যে এই নাক ডাকা কিন্তু এখন একটি প্যান্ডেমিক আকারে ছড়িয়ে যাচ্ছে। আসুন আমরা সচেতন হই, আমরা আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনি এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি, তবেই কিন্তু আমরা এই রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, নাক কান গলার যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। ধন্যবাদ।